কেমন আছো বন্ধুরা সব? একটি সুন্দর দুপুরের শুভেচ্ছা তোমাদের। আজ আবার তোমাদের সাথে নতুন একটি গল্প নিয়ে আড্ডা মারতে চলে এলাম। আমার সবসময়ই চেষ্টা থাকে তোমাদের ভিন্ন স্বাদ এবং আঙ্গিকের বিভিন্ন বাংলা গল্প শোনাবার। আর এইসব বাংলা গল্পর মধ্যে যে মেসেজ থাকে আমি চেষ্টা করি সেই গল্পটি মেসেজের সাথে তোমাদের পৌঁছে দেবার। যাই হোক, আজকে আবার একটি নতুন গল্প, চলো আমরা শুনি। গল্পটির নাম কালু সর্দার, লেখক প্রেমেন্দ্র মিত্র। শুরু করছি গল্পটি। প্রায় 350 বছর আগে এই বাংলাদেশ একেবারে অরাজক ছিল। তখন মুসলমান রাজত্ব যায়, অথচ ব্রিটিশ রাজত্বের পত্তন হয়নি। মগের মুলুক আর কি, জোরজার মুলুকতার কথাটা বোধহয় তখন থেকেই উঠে এসেছে। সেই অরাজকতার সময় সমস্ত বাংলাদেশের নানান জায়গায় বড় বড় ডাকাতের দল গড়ে উঠেছিল। দেশে তারাই ছিল আসল রাজা। সাধারণ লোক দিন রাত তাদের ভয়ে সন্ত্রস্ত থাকত। সেই ডাকাতের দলের প্রতিপত্তি যে কীরকম ছিল তা বোধহয় এই কথা থেকেই বোঝা যায় যে তখনকার ডাকাতেরা দস্তুর মতন খবর পাঠিয়ে ডাকাতি করত। ডাকাতি করতে আসছে না নিমন্ত্রণ খেতে আসছে তাদের ভাবগতি দেখে বোঝাই যেত না। জমিদার মশাই কাছারিতে বসে আছেন। এমন সময় বিশাল যমদূতের মতন চেহারা নিয়ে একজন সেখানে এসে হাজির। জমিদারের তো তাকে দেখেই চক্ষু স্থির হয়ে গেছে। কাঁপতে কাঁপতে তিনি বললেন, কি চাই বাপু তোমার? ভীমসেনের যমজ ভাই কায়দা দুরস্তভাবে লম্বা কুর্নিশ করে জলদগম্ভীর স্বরে বললে, সর্দার আপনাকে সেলাম দিয়েছেন হুজুর। তারপর মালকোচা মারা কাপড়ের ট্যাগ থেকে একটা চিঠি বেরোলো। জমিদার মশাই চিঠি নেবেন কি, তার হাতের কাঁপুনি থামে না। অনেক কষ্টে চিঠি যদি বা নিলেন তো পড়তে আর সাহস হয় না। কিন্তু চিঠিতে তা বলে খুব ভয়ঙ্কর রকমের ধমক ধামক বা হুমকি ছিল বলে মনে করলে কিন্তু ভুল হবে। সে চিঠি একেবারে মাখনের মতন মোলায়েম। চিঠি পড়লে মনে হয় যিনি লিখেছেন তিনি যেন পায়ে কাঁটা ফুটলে কাঁটার কাছেও হাত জোর করে ক্ষমা চান। চিঠিতে জমিদারের শ্রীচরণ কমলে কোটি কোটি প্রণাম জানিয়ে লেখা হয়েছে যে অমুক দিনে অমুক সময়ে জমিদার মশায়ের একান্ত শ্রীচরণাশ্রিত ভৃত্য বাবলাডাঙ্গার কালু সর্দার শখানেক বাছা বাছা লাঠিয়াল নিয়ে হুজুরকে সেলাম দিতে আসবে। হুজুর যেন তাদের বকশিসের বন্দোবস্ত করে রাখেন। জমিদার মশাই চিঠি পড়ে পাখার হাওয়া খেতে খেতেও ঘেমে উঠলেন। বুড়ো নায়েব মশাইয়ের তো মূর্ছা যাওয়ার জোগাড়। ভীমসেনের যমজ ভাই চিঠি এনেছিল। একবার সে একটা কুর্নিশ করে হঠাৎ পিছন ফিরে এক কুকি দিল। সে কুকি তো কুকি নয়, একসঙ্গে 7টা বাজ পড়লে বুঝি অত শব্দ হয় না। মানুষের গলা থেকে যে অমন আওয়াজ বেরোতে পারে না শুনলে বিশ্বাস করার জো নেই। জমিদার মশাইয়ের যেটুকু বাকি ছিল এই কুকি শুনেই তা শেষ হয়ে গেল। তিনি কাছারি ঘরের ফরাসের ওপর আলবোলা সমেত কাত হয়ে পড়ে গেলেন। আর একা জমিদার মশাইয়েরই বা দোষ দিই কেন? কাছারি বাড়ির যে যেখানে ছিল সবার অবস্থাই সমান। নায়েব মশাই ইতিমধ্যে কখন তক্তাপোশের তোলায় গিয়ে লুকিয়েছিলেন সেখান থেকে তার গঙ্গানি শোনা গেল। খানিক বাদে একটু সামলে উঠে জমিদার মশাই প্রথমেই ডাকলেন, রায়মশাই। তক্তপোশের তলা থেকে জবাব এলো, আজ্ঞে। নায়েব মশাইকে তক্তপোশের তলায় দেখে সবাই তো অবাক। মাকড়সার জাল টাল মেখে তিনি বেরিয়ে আসতে জমিদার মশাই চটে উঠে জিজ্ঞেস করলেন, আপনি ওখানে কি করছিলেন? নায়েব মশাইয়ের উপস্থিত বুদ্ধি কিন্তু খুব বেশি। অম্লান বদনে তিনি জবাব দিলেন, আগে একটা দলিল পড়ে গেছিল তো তাই খুঁজছিলাম। আমাদের জমিদার মশাই বড় কেউকেটা নন, একটা আস্ত পরগনা তার দখলে। গড়ের মতো তার বাড়ি। পাইক, বড়কন্দাজ, লাঠিয়াল তারাও বড় কম নয়, কিন্তু তবুও তাকে কালু সর্দারের ভয়ে অস্থির দেখে সেকালের ডাকাতদের প্রতাপ বোধহয় বেশ কিছু বোঝা যায়। নায়েবের পর জমিদার পরামর্শ করার জন্য ডাকতে পাঠালেন তার বড় ছেলে ধনঞ্জয়কে। গোয়ার বলে তার আশা তিনি একরকম ছেড়েই দিয়েছিলেন। তবু হাজার হোক বড় ছেলে তো, একবার ডাকা উচিত বলেই তাহার মনে হলো। কিন্তু পাইক
খানিক খুঁজে খবর দিলে তিনি নেই হুজুর। জমিদার মশাই অবাক হয়ে জিজ্ঞেস করলেন, নেই কি রে? দেখে যা, আখড়ায় গিয়ে হয়তো লাঠি চালাচ্ছে। আগে তিনি সকালে 52 গ্রামে গেছেন। জমিদার মশাই এবার মাথায় হাত দিয়ে বসে পড়লেন। মারলে, এরা সবাই মিলে আমায় মারলে। জানি আমি একদিন গোয়ার্তুমি করে প্রাণটা দেবে। মাথা খারাপ না হলে এই সময়ে বাবলাডাঙ্গা পেরিয়ে কেউ যায়? হঠাৎ কি মনে করে তিনি জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে, সঙ্গে কারা কারা গেছে? আগে সঙ্গে তিনি কাউকেই যেতে দেননি। এবার জমিদার মশাইয়ের মুখ দিয়ে আর কথাও বেরোলো না। খানিক বাদে নায়েব মশাইকে শুধু তিনি হতাশভাবে বললেন, মঙ্গলবার সিংহ দরজা খোলাই থাকবে, তাদের যেন কেউ বাধা না দেয়। নায়েব মশাই মনে মনে একরকম খুশি হয়েই ঘাড় নাড়লেন। ভীতু মানুষ ডাকাতের সঙ্গে মারামারির ভাবনায় তার পেটের ভাত এতক্ষণ চাল হয়ে যাচ্ছিল। গভীর জঙ্গলের ভিতর দিয়ে ডাকাতের আড্ডা। নামে বাবলাডাঙ্গা হলেও বাবলা ছাড়া বোধহয় সব গাছই সেখানে আছে, এবং সেসব গাছের ঝোপ এত ঘন যে দিনের বেলাতেও সেখানে অন্ধকার হয়ে থাকে। 3-4 জন লোক মিলে নতুন গোটা কয়েক রনপা তৈরি করেছে। কালু সর্দার বসে বসে তাই তদারক করছিল। এমন সময় কাছেই জঙ্গলের ভিতর ভয়ানক হট্টগোল শোনা গেল। হট্টগোল নয়, মনে হলো বেশ একটা দাঙ্গাই চলছে। কালু সর্দারের শাসন একেবারে বজ্রের মতো কঠোর। তার দলের লোকেরা নিজেদের মধ্যে মারামারি করবে, এ তো সম্ভব নয়। হট্টগোল অত্যন্ত বেড়ে ওঠাতে কালু সর্দারকে শেষ পর্যন্ত ব্যাপারটার সন্ধান নিতে যেতেই হলো। কিন্তু কয়েক পা এগুতেই যে দৃশ্য চোখে পড়ল, তাতে কালু সর্দারকে পর্যন্ত স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়তে হলো। 20-21 বছরের একটি গৌরবর্ণ যুবক কালু সর্দারের দলের একজন সেরা লাঠিয়ালের সঙ্গে লড়ছে। শুধু লড়ছে বললে তার কিছুই বলা হয় না। কায়দার পর কায়দায় বিপক্ষকে নাস্তানুভূত করে যেন ছেলে খেলা করছে। কালু সর্দার মনে মনে এরকম উস্তাদ খেলোয়াড়কে তারিফ না করে পারল না। দেখতে দেখতে ছেলেটির লাঠির ঘায়ে কালু সর্দারের দলের লাঠিয়ালের হাত থেকে লাঠি খসে পড়ল। তখন দলের অনেক লোক তার চারধারে গিয়ে দাঁড়িয়েছে। এত লোকের সামনে অপমানে ও লজ্জায় লোকটা রাগে অন্ধ হয়ে পাশের একজনের হাত থেকে একটা বল্লম নিয়ে ছুঁড়তে যাচ্ছিল। হঠাৎ কালু সর্দারের সামনে এগিয়ে এসে বলল, লজ্জা করে না ওইটুকু ছেলের কাছে লাঠি ধরতে না পেরে আবার বল্লম ছোড়া? তারপর ছেলেটির দিকে ফিরে সর্দার জিজ্ঞেস করলে, তোমার নাম কি ভাই? কালু সর্দারের বিশাল সিংহের মতো বলিষ্ঠ চেহারার ওপর ছেলেটির দুবার চোখ বুলিয়ে নিয়ে বললে, তাতে তোমার দরকার? দলের সবাই তো অবাক। কালু সর্দারের মুখের ওপর এমন জবাব। কিন্তু কালু সর্দার একটু হেসে বললে, না, ঠিক বলেছ, তোমার নামের কোনো দরকার নেই। তোমার পরিচয় তোমার হাতের লাঠিই দিয়েছে। তুমি আমাদের দলে আসবে? খানিকক্ষণ পর চুপ করে থেকে একটু হেসে ছেলেটি বলল, যদি না আসি? কালু সর্দার তেমনি হেসে ধীরে ধীরে বললে, আমাদের গোপন আড্ডা দেখবার পর আমাদের দলের না হলে জ্যান্ত কেউ যে ফিরতে পারবে না ভাই। তুমি এ পথে এসে ভালো করোনি। ডাকাতের দলের সংখ্যার কথা মনে মনে ভেবে ছেলেটি বললে, বহুত আচ্ছা, এত তাড়াতাড়ি মরবার স্বাদ আমার নেই। আজ থেকে আমি তোমাদের। কালু সর্দার এবার হেসে বললে, তোমার নাম তো তুমি বললে না, কিন্তু তোমায় ডাকা হবে তাহলে কি বলে? ছেলেটি একটু চিন্তা করে বললে, ধরো আমার নাম ফেলারাম। দুদিনের মধ্যে ডাকাতের দলে ফেলারামের খ্যাতি আর ধরে না। যে কাজ দাও ফেলারামের জুড়ি মেলা ভার। লাঠি খেলতে, বল্লম ছুঁড়তে, রন পায়ে দৌড়াতে, লাঠিতে ভর দিয়ে লাফ দিতে ফেলারামের সমান ডাকাতের ভেতরে খুবই কমই আছে দেখা গেল। কালু সর্দার পর্যন্ত একদিন বলে ফেলল, একদিন তুমিই হবে এ দলের সর্দার দেখছি। ফেলারাম একটু হেসে বলেছিল, আহা, বাবা শুনলে কি খুশি হতেন। কালু সর্দার ঠিক বুঝতে পারেনি। পরদিন সকাল থেকে
ডাকাতদের সাজগোজ দেখে ফেলারাম একটু অবাক হয়ে গেল। ব্যাপার কি? একজন ডাকাতকে ডেকে জিজ্ঞাসা করাতে সে বললে, বাহ, আজ যে চৌধুরী বাড়ি লুট হবে জানো না? ফেলারাম কেমন যেন একটু থতমত খেয়ে বললে, ও, মনে ছিল না বটে। সমস্ত দিন ধরে ডাকাতদের কালী পুজো চলল, সঙ্গে সঙ্গে ডাকাতির আয়োজন। দেখা গেল ফেলারামের উৎসাহই সবচেয়ে বেশি। চরকির মতো সারাদিন তার ঘোরার বিরাম নেই, সব কাজেই সে আছে। সন্ধে হতেই ডাকাতেরা সব তৈরি। এবার ঘোরা ঘোরা সিদ্ধি এলো। ফেলারামের পরিবেশনের উৎসাহ দেখে কে? সর্দার বললে, সিদ্ধিটা আজ বড় ভালো হয়েছে মনে হচ্ছে। ঘুটেছে কে? ফেলারাম সলজ্জভাবে বললে, আমি। তারপর সেই বনের ভেতর অসংখ্য মশাল জ্বলে উঠল। রনপা পরে, মুখে ভূতের মতো রং মেখে মশাল নিয়ে শখানেক ডাকাত যখন সেই বন থেকে একসঙ্গে কুকি দিয়ে বেরোলো, তখন মনে হলো প্রলয়ের বুঝি আর দেরি নেই। এক প্রহর রাতে ডাকাতদের আসবার কথা। জমিদার চৌধুরী মশাই প্রাণটি হাতে নিয়ে প্রাসাদের সিংহ দরজা খুলে বসে আছেন। ডাকাতেরা এলে বিনা বাক্য ব্যয়ে তাদের হাতে ধনপ্রাণ সঁপে দেবেন, তারা যা খুশি করুক। হঠাৎ বাইরে ভীষণ শোরগোল শোনা গেল। আর দেরি নেই বুঝে জমিদার মশাই প্রস্তুত হয়ে বসলেন। কিন্তু আশ্চর্য ব্যাপার, শোরগোল বেড়েই চলল, অথচ ডাকাতদের আসবার নাম নেই। শোরগোলটাও যেন একটু অদ্ভুত রকমের। এ তো ডাকাতদের আক্রমণের হুঙ্কার নয়, এ যে রীতিমতো মারামারির শব্দ। তার লোকজন তো গড়ের ভেতর, তবে মারামারি করছে কে? আরও কিছুক্ষণ ভয়ে ভয়ে অপেক্ষা করে জমিদার মশাই বাইরে লোক পাঠাতে যাচ্ছেন, এমন সময় ঊর্ধ্বশ্বাসে যে ঘরে এসে ঢুকলো, তাকে দেখে তো বাড়িসুদ্ধ সবাই একেবারে স্তম্ভিত। সে আর কেউ নয়, ধনঞ্জয়, জমিদারের বড় ছেলে। প্রথম বিস্ময় কাটিয়ে উঠে জমিদার মশাই কিছু বলার আগেই ধনঞ্জয় বললে, দেরি করবার সময় নেই বাবা, শিগগির গোটা কতক মশাল আর কিছু দড়ি দিয়ে জন কয়েক বড়কন্দাজ পাঠিয়ে দিন, আমি বাইরেই আছি। জমিদার মশাই আরও কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু ততক্ষণে ধনঞ্জয় বেরিয়ে গেছে। রহস্য এর ভিতর যাই থাক, জমিদার মশাই ছেলের কথা এ সময় অবহেলা করতে পারলেন না। জন কয়েক বড়কন্দাজ মশাল আর দড়ি নিয়ে বেরিয়ে গেল। এদিকে ডাকাতদের কি হচ্ছে বলি। বন থেকে বেরিয়ে কিছু দূর যেতে না যেতেই তাদের মনে হলো সিদ্ধির নেশাটা যেন বড় বেশি হয়ে গেছে। সকলেরই কেমন যেন ঝিমুনির ভাব, পা চালাতে ইচ্ছে করে না। কালু সর্দারের নিজের অবস্থাও অনেকটা সেই রকম। তবু সকলকে ধমক দিয়ে সে একরকম তাড়িয়েই নিয়ে আসছিল। বিপদের ওপর বিপদ। খানিক দূর যাওয়ার পর মশালগুলো আপনা থেকেই নিভে যেতে লাগলো। মশালগুলোতে মশলাই কম দেওয়া আছে। মশালগুলো নিভে যাওয়ার পর অন্ধকারে তাদের পক্ষে তাড়াতাড়ি যাওয়া অসম্ভব হয়ে উঠল। কালু সর্দার হঠাৎ একসময় জিজ্ঞেস করলে, ফেলারাম কোথায়? কে একজন জানালে যে ফেলারাম তাদের ছাড়িয়ে অনেক আগে চলে গেছে। কিন্তু চৌধুরী বাড়ির কাছাকাছি আসার পর হঠাৎ অন্ধকারে একটা লোক তাদের দিকেই আসছে মনে হলো। লোকটা তাড়াতাড়ি কাছে এসে বলল, আমি ফেলারাম, একটু এগিয়ে ওদের ব্যাপারখানা দেখতে গেছিলাম সর্দার। কালু সর্দার খুশি হয়ে বলে, বেশ বেশ, কী দেখলে? লোকজন ওদের সব তৈরি হয়ে আছে, কিন্তু এক কাজ করলে ওদের ভারী জব্দ করা যায় সর্দার। আমরা দু দলে ভাগ হয়ে যদি ওদের সামনে পিছনে দুদিক থেকে চেপে ধরি, তাহলে ওদের জারিজুরি সব একদণ্ডে ভেঙে যায়। সর্দার খানিক ভেবে বললে, এ তো মন্দ যুক্তি নয়, কিন্তু ওরা ঠিক কোথায় আছে জানো তো? গিয়ে দেখে এলাম, আর জানি না। কালু সর্দারের হুকুমে একদল এবার চৌধুরী বাড়ির সামনে দিয়ে অগ্রসর হলো, আর একদলকে পিছন দিয়ে পথ দেখিয়ে নিয়ে গেল ফেলারাম। অন্ধকার রাত, সঙ্গে মশাল নেই, তার ওপর নেশায় সবাই বুঁদ হয়ে আছে। ফেলারাম খানিক দূর গিয়ে এই জমিদারের লাঠিয়াল বলে দেখিয়ে দিতেই ডাকাতরা বেপরোয়াভাবে সামনে ঝাঁপিয়ে পড়ল। কে শত্রু কে মিত্র বোঝবার তাদের ক্ষমতা নেই। কালু সর্দারও যে ব্যাপারটা প্রথমে বুঝেছিল তা নয়। জমিদারের লোকেরা সঙ্গে জুটছে ভেবে সে পরমানন্দে লাঠি চালাচ্ছিল। হঠাৎ চারধারে অনেকগুলো মশাল জ্বলে উঠল।
ডাকাতেরা অধিকাংশই তখন নিজেদের মধ্যে মারামারি করে ও নেশার ঘোরে মাটিতে শয্যা নিয়েছে। কালু সর্দার অবাক হয়ে তাকিয়ে দেখল, মাটিতে যারা পড়ে আছে তারা সবাই তার দলের লোক। জমিদারের লোকেরা তখন তাদের মধ্যে যারা কম আহত হয়েছে তাদের হাত পা বাঁধতে শুরু করেছে। এরকমভাবে প্রতারিত হয়ে রাগটা তার কীরকম হলো বুঝতেই পারো। তার ওপর যখন সে দেখল যে ফেলারাম তার কাছেই দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে, তখন আর তার দিকবিদিক জ্ঞান রইল না। বুঝেছি, এ সবই তোরই কাজ, তোর শয়তানির আজ উচিত শাস্তি দেব বলে উন্মাদের মতো সে ফেলারামের দিকে লাঠি নিয়ে লাফিয়ে পড়ল। জমিদারের একজন বড়কন্দাজ সেই মুহূর্তে তাকে লক্ষ্য করে একটা বল্লম ছুঁড়ে মারল, কিন্তু সে বল্লম সর্দারের গায়ে বেঁধবার আগেই ফেলারামের লাঠির ঘায়ে মাটিতে পড়ে গেল। কালু সর্দার এবার অবাক হয়ে থমকে দাঁড়িয়ে পড়ল। লাঠিসুদ্ধ হাত তার আপনা থেকেই থেমে এলো। ফেলারাম একটু হেসে বলল, যাক, শোধবোধ হয়ে গেল সর্দার। আমাকেও তুমি বল্লমের ঘা থেকে বাঁচিয়েছিলে। এখন ইচ্ছে হয় লড়তে আসতে পারো, আমি প্রস্তুত। কিন্তু সর্দারের তখন আর লড়বার ইচ্ছে নেই। মাথা নিচু করে লাঠির ওপর ভর দিয়ে সে দাঁড়িয়েই রইল। জমিদারের লোকজন তখন চার ধার দিয়ে তাকে ঘিরে ফেলেছে। একদল তাকে বাঁধতে যাচ্ছিল। ফেলারাম হাত তুলে তাকে নিষেধ করে বলল, ডাকাতি করলেও তোমার সঙ্গে মিশে দেখেছি, মন থেকে তোমার উঁচু মন আছে সর্দার। তোমায় ছেড়ে দিলাম, তুমি যেখানে খুশি সেখানে যেতে পারো। বন্ধুরা, এই ছিল তোমাদের জন্য গল্প কালু সর্দার, প্রেমেন্দ্র মিত্রের লেখা। তো গল্পটি কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক করে যেও। দেখা হবে আবার পরের দিন পরের একটি নতুন গল্পের সাথে। ধন্যবাদ।